ওনারা ঘোড়া করে পার হতেন। এবং তখন এখানে কোনো রাস্তা ছিল না, বিভিন্ন জায়গায় ওনাদের ঘোড়াটি পার করতে হতো নৌকাতে করে। বর্ষার সময় ওনাদের ঘোড়া বা ওনারা পার হতেন নৌকায় করে, কিছু রাস্তা নৌকায়, কিছু রাস্তা পায়ে হেঁটে, কিছু রাস্তা ঘোড়ার পিঠে চড়ে। এবং আমার আব্বা আরেকটি গল্প আমাকে বলেছিলেন যে আমার বাবা তখন খুব সম্ভবত ক্লাস 6-এ বা 7-এ পড়েন। বাবা ঘোড়ার পিঠে বসা ছিলেন, কিন্তু কুট থেকে উপরে ওঠার সময় হঠাৎ করে আমার বাবা সেই ঘোড়ার পিঠের থেকে পড়ে যান এবং খানিকটা আঘাতপ্রাপ্ত হন। তো আজকে এই স্মৃতিগুলো কিন্তু আমার মাঝে এখনো আমার কানে ভাসে। আমার বাবার বজ্র কণ্ঠে যখন উনি ওনার ছেলেবেলার স্মৃতি বলতেন, সেই স্মৃতিগুলো কিন্তু এখনো আমাকে কাঁদায়, সেই স্মৃতিগুলো কিন্তু এখনো আমাকে কষ্ট দেয়। আজকে আল্লাহর হুকুমে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় আমার বাবা যে কিশোর কোনোদিন এই বালিপাড়ার মাটিতে, এই চরের মাটিতে ঘোড়ার পিছন থেকে পড়ে গেছিল, সেই মানুষটি কিন্তু আপনাদের জন্য অনেক কিছু করে যাওয়ার চেষ্টা করেছে। আমার বাবা 1964 সনে ওনার রাজনীতির জীবন শুরু করেন। উনি স্থানীয় পর্যায়ের থেকে বিডি মেম্বার নির্বাচন করেন, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, তারপরে উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমার বাবা উপজেলা চেয়ারম্যান হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন, যখন উনি থানার ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেছেন, তখন থেকে এই বেতাগর ইউনিয়নের যে রাস্তার জন্য ওনার সুদূর পরিকল্পনা ছিল। উনি তখন থেকে যখনই কোনো প্রকল্প পেয়েছেন, নানান ভাবে এই কুয়োগুলো, এই বিভিন্ন নদীর যে চ্যানেল এসেছে, এগুলো ভরাট করার জন্য উনি প্রকল্প দিতেন। এখানে আস্তে আস্তে যেন এইখানে একটি রাস্তা তৈরি হয়। পরবর্তীতে উনি যখন সংসদ সদস্য নির্বাচিত হন, তখন উনি সবসময় এই রাস্তাঘাট করার জন্য, ছোট ছোট বেলি ব্রিজ করার জন্য উনি নানান প্রকল্প দিয়ে আস্তে আস্তে এই চর অঞ্চলে, এই বেতাগর ইউনিয়নে উনি যোগাযোগের ব্যবস্থা স্থাপন করেছেন। এই বেতাগর ইউনিয়নে বিদ্যুৎ ছিল না, এই বেতাগর ইউনিয়নে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমার বাবা তিলে তিলে কষ্ট করে আমাদের বাংলাদেশের যে আজকের দিনের যে বাজেট, বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক শক্তি, আমার বাবা যখন রাজনীতি শুরু করেছেন, তখন বাংলাদেশ ছিল সদ্য নতুন স্বাধীনতা পাওয়া একটি দেশ, যে দেশ মাত্র 75-এর দুর্ভিক্ষর পর ঘুরে দাঁড়ানোর একটি পরিবেশ পেয়েছিল। বাংলাদেশ সরকারের তখন অনেক টাকা পয়সা ছিল না, সীমিত বাজেট ছিল, কিন্তু আমার বাবার অক্লান্ত পরিশ্রমে উনি যখনই সুযোগ পেয়েছেন, উনি সরকারের থেকে নানান ভাবে এই ইউনিয়নের জন্য, এই এলাকার জন্য প্রকল্প উনি নিয়ে এসেছেন। পরবর্তীতে আমার বাবা যখন সংসদের দায়িত্ব পান, উনি যখন বারবার এমপি নির্বাচিত হয়েছেন, তখন উনি আস্তে আস্তে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আপনাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমার পূর্বে একজন বক্তব্য বলে গেছেন যে আমি কিন্তু এই ইউনিয়নে, আমি যদি ভুল না করে থাকি, আমি সর্বপ্রথম এই জনসভায় এই মাঠে এসেছিলাম 1996 সালে। তার পরবর্তীতে 2001 সালেও নির্বাচনী জনসভায় আমি আমার বাবার সাথে উপস্থিত হয়েছিলাম। এবং পরবর্তীতে যখনই আপনাদের এখানে দলীয়ভাবে কোনো আয়োজন করা হয়েছে, আমি আমার বাবার সাথে এসেছি। এই এলাকার মানুষ সব সময় ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে আমার বাবাকে বরণ করে নিয়েছে। এই স্মৃতি কিন্তু আমার মনে আছে। আমার বাবা যখন 2001 সালে নির্বাচনের জন্য আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন নান্দাইলে এই জনসভায় উপস্থিত হন, সেই জনসভাতেও মঞ্চে আমি উপস্থিত ছিলাম। আমার পরিষ্কার ভাবে মনে আছে, আমার বাবা ওনার বজ্র কণ্ঠে আমাদের নেত্রীকে দাবি করেছিলেন, নেত্রী, আমি নান্দাইলের মানুষের জন্য যা করার আমি চেষ্টা করে যাব,
আমি যা দেওয়ার আমি চেষ্টা করে যাব, কিন্তু আমি শুধু আপনার কাছে একটি জিনিস চাই, আমি আপনার কাছে আমি আমার এই বালিপাড়া ব্রিজ চাই। এই সমাবেশে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার বাবার এই দাবির উত্তরে বলেছিলেন, আমি কথা দিয়ে গেলাম যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র দায়িত্ব পায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি বিজয়ী হয়, তাহলে আমি বালিপাড়ার ব্রিজ আমি এই নান্দাইলবাসীকে উপহার দেব। পরবর্তীতে আপনারা জানেন 2001 সালে বিএনপি যখন রাষ্ট্রের দায়িত্ব নেয়, তখন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের অবস্থা অনেকটা এমনই ছিল যেটা আজকে। এই অতীতে যারা ক্ষমতায় ছিল, যেই স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশের অর্থনীতি তারা মানে ধ্বংস করে গিয়েছিল। বাংলাদেশে সারা বিশ্বে বাংলাদেশকে দুর্নীতিতে পরপর 3-4 বার চ্যাম্পিয়ন করে গেছিল বিগত সেই সরকার। আমাদের দলের দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই দুর্বল ছিল। আমি নিজে আমার বাবার সাথে অনেক সময় সেতু মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, তখন আমাদের দলের অর্থমন্ত্রী ছিলেন মরহুম সাইফুর রহমান সাহেব, বিএনপির একজন প্রবীণ নেতা, আপনারা নিশ্চয়ই ওনাকে জানেন, অনেকেই চিনেন। এই আমার বাবা, তখন আমি আমার বাবার গাড়ি ড্রাইভ করে অনেক সময় আমি অর্থ মন্ত্রণালয়ে যেতাম, প্ল্যানিং মন্ত্রণালয়ে আমার বাবা যেতেন, গিয়ে বারবার তাগিদ করতেন যেন দ্রুত এই বালিপাড়ার ব্রিজের বরাদ্দ এবং একনেকে যেন এই বালিপাড়া ব্রিজ অনুমোদন করা হয়। আজকে এই বালিপাড়া ব্রিজ শুধু একটি ব্রিজই না, এই বালিপাড়া ব্রিজ হচ্ছে এই নান্দাইলকে ঢাকার কাছে পৌঁছে দেওয়ার জন্য, ময়মনসিংহ শহরের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই অত্র অঞ্চলে এই এলাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ব্রিজ আপনারা সকলেই নিশ্চয়ই অনুভব করতে পারছেন। আজকে এই বালিপাড়া ব্রিজ হওয়ার কারণে আজকে আমরা স্বপ্ন দেখতে পারি যে আগামীতে আমাদের এলাকাকে আমরা কিভাবে নতুন করে গড়ে তুলতে পারবো। আমার বাবা একজন কিশোর বয়স থেকে, ওনার স্মৃতি থেকে এই আন্তরিকতার সাথে কিন্তু আস্তে আস্তে এই রাস্তা থেকে এই ব্রিজ উনি সম্পন্ন করে গেছেন। আজকে এই ব্রিজ নিয়ে আমি আপনাদেরকে এত বিস্তর আলোচনা করার একটি কারণ আছে। কারণটি হচ্ছে, আমি যখন আপনাদের এই মিটিং এর তারিখ নির্ধারণ হয় যে আমি 23শে জানুয়ারি আপনাদের এই চরবেতাগড় ইউনিয়নে আসবো, আপনাদের ইউনিয়নের এক আমাদের সহযোদ্ধা উনি আমাকে একটি ভিডিও আমাকে দেখেছেন ওনার মোবাইল ফোনের মাধ্যমে। কিছুদিন আগে, আমি নাম প্রকাশ করে লজ্জা দেব না, একজন কেউ এখানে মিটিং করে গেছেন আনন্দবাজারে। সেই বাজারে একটি সহজভাবে মানে মিথ্যা বলে গেছেন, ইতিহাস বিকৃতি করে গেছেন যে এই বালিপাড়া ব্রিজ নাকি অন্য কেউ করেছেন। তো আমি আপনাদের সকলকে সরলভাবে আজকে জানিয়ে গেলাম যে আমি সন্তান হিসেবে আমার বাবার এই এলাকার উন্নয়নের জন্য কি হয়েছে। এখানে মুরব্বীরা অনেকে উপস্থিত আছেন, আপনারাই সত্যটা জানেন, আপনারাই বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাবার এই অঞ্চলে এই ব্রিজ করার জন্য, এই রাস্তাঘাট করার জন্য আমার বাবার কতটা আন্তরিকতা ছিল। এই রাস্তাঘাটে প্রকল্প দেওয়ার জন্য, এই রাস্তার জন্য আমার বাবাকে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার অ্যান্টি কারাপশনের পর্যন্ত মামলা দিয়েছিলেন। এই যে উপস্থিত অনেকে, মঞ্চে উপস্থিত অনেকে জানবেন, অনেকে নিশ্চয়ই স্মরণ আছে, এই অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাফি চেয়ারম্যানকে সহ মামলায় জড়িয়ে আমার বাবাকে কিন্তু এই মাটি ভরাটের কারণে মামলা দেওয়া হয়েছিল। যেই ব্যক্তি, যেই নেতা উনি এই রাস্তাটা করার জন্য এত আন্তরিক চেষ্টা করলেন, উনি আজকে সেই ব্রিজটি পর্যন্ত পরবর্তীতে ওনার নামে নামকরণ হয়নি, এই ব্রিজটিতে ওনার নাম নেই। আমার বাবা যখন এই ব্রিজটি নির্মাণ করা হয়, এই যে আমার পাশে মিজান ভাই দাঁড়িয়ে আছেন, মিজান ভাই আজকে গাড়ি দিয়ে আসার সময় বলতেন, যখন এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় ভাই আপনার বাবা আমাদেরকে নিয়ে প্রায় সময় গাড়ি নিয়ে এখানে চলে আসতেন, নির্মাণ কাজের খোঁজ খবর নিতেন, কত দূর হয়েছেন সেই নির্মাণ কাজ উনি দেখে যাওয়ার চেষ্টা করতেন। এবং আজকে আমি সকলকে উপস্থিত রেখে প্রশ্ন করতে চাই
যে আপনারা আমার বাবা তো সততার সাথে আপনাদের জন্য চেষ্টা করেছে, আমার বাবা তো ভালোবাসা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করেছে। এই কিন্তু কে বা কারা এই যে ইতিহাসকে বিকৃতি করতে চায়, মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে চায়, মিথ্যা বক্তব্য দিয়ে 1-2 মিনিটের জন্য তালি দিয়ে পাওয়া যায়, কিন্তু মিথ্যা দিয়ে কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করা যায়। মিথ্যার আশ্রয় নিয়ে কখনো আল্লাহর রহমত আসে না, মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ কখনো কাজের কোনো বরকত দেয় না। এবং মিথ্যার বিনিময়ে কি হয়, অত্যাচার করলে কি হয়, অসত্য বললে কি হয়, এটা কিন্তু বর্তমান অতীত ইতিহাস থেকে, আওয়ামী লীগের ইতিহাস থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। তাই আমি বলতে চাই, যারা বিভিন্ন ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন, এত বড় দুঃসময়ের পর বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ এখন একটি মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছে। যে বিএনপি নেতা কর্মীরা প্রায় 2 যুগ ধরে অকষ্ট করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বিএনপির নেতা কর্মীরা এক বেলা ভাত পর্যন্ত তাদের 6 সন্তানদেরকে নিয়ে নিজের বাড়িতে খেতে পারেনি। এই পরিবেশ যারা মোকাবেলা করে বিএনপির রাজনীতি করেছে, তাদেরকে বঞ্চিত করে আজকে একটি মহল কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত। তাদের টার্গেট হলো, তাদের উদ্দেশ্য হলো নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, তাদের টার্গেট হলো, তাদের উদ্দেশ্য হলো নিজেরা ব্যবসা করা, নানানভাবে ভোগ বা নিজেকে ধনী করা, টাকা পয়সা রোজগার করা। আমি এখানে উপস্থিত সকলকে বলতে চাই, আমি আপনাদের প্রিয় নেতা, প্রিয় বন্ধু, প্রিয় সহযোদ্ধা, আপনাদের বহুদিনের পরীক্ষিত নেতা খুররম খান চৌধুরীর সন্তান। আল্লাহ আমাকে যা দিয়েছে, আমি যে মানুষের ভালোবাসার মাঝে বাস করি, আমি যে বাবার পরিচয়টি পেয়েছি, আমি যে জীবনটি পেয়েছি, ব্যক্তিগতভাবে আমি নিজের জীবনে যা অর্জন করেছি, আমার কোনো লোভ লালসা নেই, আমার কোনো চাহিদা নেই নিজের জন্য। অনেকের জন্ম হয় ভোগ করার জন্য, খাওয়ার জন্য। আমি সব সময় আল্লাহকে বলি, আল্লাহ আমার নিজের খাওয়ার দরকার নেই, আমাকে এমন সুযোগ দাও যেন আমি গরিব দুঃখী মানুষের খাওয়াতে পারি। প্রতিহিংসা কত প্রকার হতে পারে আজকে দেখেন। এই যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেকে কিন্তু এখানে হয়তোবা আমার কথা শুনছেন বা উপস্থিত আছেন। এই যে আমাদের এই পিছনে যে বিল্ডিংটি, এই কলেজে, এই স্কুলের যে ভবন, এই ভবনটি পর্যন্ত কিন্তু আমার বাবা সংসদ সদস্য থাকা অবস্থায় করে গেছিলেন। কথাটা কি ঠিক বলেছি? কিন্তু আমার বাবার স্মৃতি স্বরূপ যে নাম ফলকটি, সেই নাম ফলকটি কিন্তু আর আপনারা জায়গা মতো দেখবেন না। আমি যখন এই রাস্তা দিয়ে যাই, প্রতিবার কিন্তু আমি আমার পরিবারের স্মৃতি জড়িত এই প্রতিষ্ঠানটার দিকে তাকাই। কখনো আমি দূর থেকে কিন্তু লক্ষ্য করি যে সেই স্মৃতি ফলকের নামটা পর্যন্ত অনেকে রাখতে পছন্দ করেন না। আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আমরা নোংরামি দেখতে দেখতে, প্রতিহিংসা দেখতে দেখতে, হিংসার রাজনীতির পরিণতি কি হয়, এটা কিন্তু আওয়ামী লীগের ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেকে বিএনপির নাম দিয়ে রাজনীতি করেন, বিএনপির স্লোগান ধরেন, কিন্তু বিএনপির আদর্শটা কিন্তু আপনারা ধারণ করেন না। বিএনপির আদর্শ হচ্ছে উদারতার আদর্শ, বিএনপির আদর্শ হচ্ছে ভালোবাসার আদর্শ, বিএনপির আদর্শ হচ্ছে সত্য বলার আদর্শ। আমার গাড়ি দূরে থাকলেও আমার দৃষ্টি কিন্তু সব সময় আপনাদের এই প্রতিষ্ঠানের উপর ছিল। কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, আমি খুবই ব্যথিত হয়েছি যে আমার বাবার নাম ফলকটা পর্যন্ত এখানে রাখার রুচি অনেকের হয়নি। প্রিয় উপস্থিতি, ইতিহাস বলতে গেলে, অনেক স্মৃতিচারণ করতে গেলে আমার অনেক সময় দরকার। আজকে অনেক দিন পর আমরা মুক্ত একটি পরিবেশে আজকে একত্রিত হয়েছি। অনেকে কথা বলার অনেক